আপনাদের প্রত্যেকের একটা অভিযোগের জায়গা ছিল। আওয়ামী লীগের শাসনামলে বাক স্বাধীনতা ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, গণমাধ্যম পরাধীন ছিল, সরকার যেইটা বলতো সেটাই করতে হতো, সরকারের বাইরে গিয়ে কোনো সংবাদ প্রকাশ করা যেত না। কিন্তু 5 আগস্ট আপনারা ঘটিয়েছিলেন গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা উদ্ধার করার জন্য। আদৌ 5 আগস্টের পর কি গণমাধ্যমের স্বাধীনতা ঠিকঠাক মতো পেয়েছেন আপনারা? ইউটিউব চ্যানেলের যারা দর্শক আছেন তারা কি বলতে পারবেন বুকে হাত রেখে যে আপনারা গণমাধ্যমের স্বাধীনতা পেয়েছেন? গণমাধ্যমকে রাষ্ট্রের দর্পণ বলা হয়। বাংলাদেশের ক্ষেত্রে এটা দর্পণ বলবেন নাকি গার্বেজ বলবেন সেটা একান্তই আপনাদের সিদ্ধান্ত। একটা রাষ্ট্রের গণমাধ্যমকে ঠিক কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা আমাদেরকে পরিপূর্ণরূপে শিখিয়ে গেলেন মহাজং ইউনুস, কিম জং উনের অত্যন্ত কাছের বড় ভাই মহাজং ইউনুস। মহাজং ইউনুস আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন কিভাবে সংবাদ মাধ্যমকে হাতের তালুবন্দি করতে হয়, কিভাবে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণে নিয়ে অল টাইম মানে 24 আওয়ার্স তাদেরকে দৌড়ের উপর রাখতে হয়, সেটা আমাদেরকে শিখিয়ে গেল ডাস্টবিন শফিক। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, বাংলাদেশের গণমাধ্যমের লেভেল ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে? কালের কণ্ঠের 4 ডিসেম্বরের কিছু সংবাদ যদি আপনারা দেখেন, কয়েক মিনিট পর পর তাদের যে সংবাদের শিরোনামগুলো হয়েছে, এটা দেখার পর আমি এক বাক্যে বলতে পারি আপনারা হেসে দেবেন এবং আপনারা থুথু মারবেন। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে আমি আপনাদের শিরোনামগুলো দেখাই। শুক্রবার সকালে ঢাকা পৌঁছবেন জুবাইদুর রহমান। দেশের উদ্দেশ্যে লন্ডনের বিমানবন্দরে চেক ইন জুবাইদুর রহমানের। দেশে আসার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ডাক্তার জুবাইদুর রহমান। বিমানে উঠেছেন ডাক্তার জুবাইদুর রহমান। জুবাইদুর রহমানকে বহন করা বিমানের সর্বশেষ অবস্থান। কয়েক ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছাবেন জুবাইদুর রহমান। জুবাইদুর রহমানকে বহনকারী বিমানের ঢাকায় অবতরণ। বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ারে যাবেন ডক্টর জুবাইদা। ঢাকায় পৌঁছেছে জুবাইদার বিমান। বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হচ্ছেন জুবাইদুর রহমান। কুড়িল ফ্লাইওভার পার হচ্ছেন জুবাইদুর রহমান। ডক্টর জুবাইদুর রহমান এখন বসুন্ধরায়। এভার কেয়ার হাসপাতালের কাছাকাছি ডক্টর জুবাইদুর রহমান। এভার কেয়ারে পৌঁছেছেন জুবাইদুর রহমান। এভার কেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদুর রহমান। টোটাল 15টা শিরোনাম, অর্থাৎ জুবাইদুর রহমানের লন্ডন যাত্রা থেকে শুরু করে বাংলাদেশে পৌঁছা পর্যন্ত 15টা শিরোনাম হয়েছে শুধুমাত্র জুবাইদুর রহমানকে নিয়ে। এইটাকে গণমাধ্যমের স্বাধীনতা বলে? চামচামির লেভেলটা ঠিক কোথায় গিয়ে নামলে এ ধরনের সংবাদ প্রকাশ করা যায়? 10 মিনিট পর পর আপডেট দেওয়া হচ্ছে জুবাইদুর রহমান কোথায় আছেন, কি করছেন, তিনি ওয়াশরুমে গিয়েছেন কখন সেটা বোধহয় বাকি ছিল। আমার একটা প্রশ্ন, জুবাইদুর রহমান কে? জুবাইদুর রহমান বিএনপির প্রধান নেতা তারেক রহমানের স্ত্রী। সে কি সাংগঠনিক কোনো পদে আছে? বিএনপির কোনো নেত্রী? বিএনপির সাংসদ, মন্ত্রী? কেউ না। তাহলে জুবাইদুর রহমানকে এত প্রায়োরিটি দেওয়ার কি আছে? এই প্রশ্নের উত্তরটা গণমাধ্যম কর্মী যারা আমাকে দেখেন আপনারা নিশ্চয়ই দিয়ে যাবেন। জুবাইদুর রহমানকে এত প্রায়োরিটি দেওয়ার কি আছে? চামচামি করছেন। চামচামি যাতে বিএনপি ক্ষমতায় আসলে সুযোগ সুবিধা পান, এই যে প্রকাশিত সংবাদগুলোকে বিক্রি করে, যেমনটা আওয়ামী লীগের শাসনামলে 15 বছর আওয়ামী লীগের কাছে নিজেদেরকে বিকিয়ে দিয়ে, সত্তা বিসর্জন দিয়ে, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে, স্বকীয়তা বিসর্জন দিয়ে সবকিছু বাগিয়ে নিয়েছেন, ঠিক একই কাজটা করবেন বিএনপি ক্ষমতায় আসলে। আপনাদের ব্যক্তিগত সত্তা, স্বকীয়তা, আত্মসম্মান সবকিছু বিসর্জন দিয়ে আপনারা সুযোগ সুবিধা নেবেন, এছাড়া তো কিছু না। এগুলার জন্যই তো এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে। একজন নারী যে কিনা তারেক রহমানের স্ত্রী, তারেক রহমান কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল না, তারেক রহমানের স্ত্রী বাংলাদেশে আসছে তার শাশুড়িকে দেখার জন্য, সেইটা নিয়ে আপনাদেরকে 15টা নিউজ করতে হবে কয়েক ঘন্টার ব্যবধানে। এটা কি গণমাধ্যমের স্বাধীনতা? এটা কি গণমাধ্যমের স্ট্যান্ডার্ড? এই ধরনের স্ট্যান্ডার্ড কালের কণ্ঠের মতো পত্রিকা বজায় রাখে? অবাক হয়ে যায় আপনাদের সংবাদ প্রকাশের ধরন দেখলে। আপনাদের হেডলাইন দেখলে মনে হয় গার্বেজ। আপনাদের গণমাধ্যম জগৎ একটা গার্বেজ। বাংলাদেশের গণমাধ্যম পৃথিবীর কোনো দেশের মানুষ কিন্তু দেখে না, আপনারা কি সেটা জানেন? আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতবর্ষও আপনাদের সংবাদ দেখে না। কেন দেখে না জানেন? কারণ আপনারা একটা গুজববাজ, আপনাদের কোনো কোয়ালিটি নাই, আপনারা ছেঁচড়া, আপনারা একদম বেহায়া। বেহায়ার সর্বনিম্ন শ্রেণী যদি আমি বিবেচনা করে থাকি, তার মধ্যে বাংলাদেশের গণমাধ্যমগুলো পড়ে যাবে। বাংলাদেশের গণমাধ্যম জগতের স্বাধীনতাকে কিভাবে ধ্বংস করতে হয়, বাংলাদেশের গণমাধ্যম জগৎকে কিভাবে নিয়ন্ত্রণে নিতে হয়, বাংলাদেশের গণমাধ্যম জগতে কিভাবে স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশের গণমাধ্যমকে কিভাবে হাতের মুঠোয় বন্দি করতে হয়, এইটা আমাদেরকে চমৎকারভাবে শিখিয়ে দিয়ে গেল মহাজং ইউনুস। স্বৈরাচার ইউনুস, ফ্যাসিস্ট ইউনুস, এবং ইউনুসের আরেকটা পাইটু, ইউনুসের দোসর, ইউনুসের চামচা ডাস্টবিন শফিক। ডাস্টবিন শফিক একটা প্রভুভক্ত কুকুর, যেই কুকুর আমাদেরকে চমৎকারভাবে শিখিয়ে দিল কিভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে হয়।
বাংলাদেশে যখন অদূর ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হবে, ক্ষমতায় বসবে, তখন যদি তারা এভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে, প্লিজ কেউ কথা বলতে আইসেন না যে গণমাধ্যমকে কেন এভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কখনো আপনারা গণমাধ্যম জগতের সেটে বসে বলবেন না বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, গণমাধ্যমের স্বাধীনতা নেই, সাংবাদিকরা নিজেদের মত প্রকাশ করতে পারছে না, ঠিক মতো লিখতে পারছে না লেখকরা, এ ধরনের কথা বলতে আসবেন না। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন কেন প্রাডো গাড়িতে চড়ে, কেন একটা নুহা ব্যবহার করে, এটা নিয়ে আপনাদের ব্যাপক মাথা ব্যথা ছিল। টক শুতে ফাটিয়ে ফেলতেন। সাংবাদিক খালেদ মহিউদ্দিন বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন। এখন ডাকসুর ভিপি সাদিক কায়েম হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জামাতের প্রোগ্রামে যাচ্ছে। কই এখন আপনাদের কথা বলতে ইচ্ছা করে না? সাংবাদিক খালেদ মহিউদ্দিন এখন কি আপনার মুখে তালা দিয়ে রেখেছেন নাকি কষ্টে পেঁচিয়ে রেখেছেন? সাদ্দাম হুসাইন বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি ছিল। শেখ ওয়ালি আসিফ ফিনান্স সাধারণ সম্পাদক ছিল। তারা যদি একটা গাড়িতে করে গণভবন থেকেও বের হয়ে যদি একটা কোথাও যেত, সেটা নিয়ে গণমাধ্যমে একদম প্রথম সারিতে নিউজ চলে আসতো। এখন ডাকসুর ভিপি সাদেক কায়েম সে যে হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রতিনিয়ত, এটা নিয়ে কোনো গণমাধ্যম জগতের নিউজ হচ্ছে না। এটা নিয়ে টকশো বিশ্লেষক কোনো বুদ্ধিজীবীর চেতনার দণ্ড জাগ্রত হচ্ছে না, কারণ এখন মব সংস্কৃতি আছে। তার মানে কি আপনারা ভাবতেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনারা আবারও এই সমালোচনা শুরু করবেন? কোনো চান্স নাই, কারণ এই মবের সংস্কৃতি আপনারা যেটা সৃষ্টি করেছেন এটা আপনাদের উপর দিয়ে বর্তাবে। ইতিহাস কখনো কাউকে খালি হাতে বিদায় দেয় না। ইতিহাস কিন্তু সব কিছু সুদে আসলে মুনাফা সমেত ফেরত দিয়ে দেয়। আপনারাও ফেরত পাবেন। আপনারা এখন যা করছেন অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এর থেকে বেশি আপনারা শিকার হবেন, পড়বেন। আপনারা নিশ্চিত থাকেন এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। কারণ এই প্রজন্মকে আপনারা যে শিক্ষা দিলেন, যারা মুক্তিযুদ্ধপ্রেমী, বঙ্গবন্ধু প্রেমী, যারা বাংলাদেশ পন্থী, যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক, পিচ্ছি পিচ্ছি বাচ্চাদেরকে স্কুলে যাইতে দেন না, আপনারা তাদেরকে ঘরে থাকতে দেন না, পরিবারের সাথে খাইতে দেন না। আপনারা তাদের বাবা মা ভাই বোন তাদের পরিবারের সবকিছু ধ্বংস করে দিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন, ধ্বংস করেছেন। আপনাদের কি মনে হয় এই প্রজন্ম পরবর্তীতে যখন ক্ষমতার স্বাদ পাবে তখন আপনাদেরকে চুমু দেবে? কোনো ওয়ে নাই। এদেশ থেকে এই প্রজন্ম রাজাকার নিধন করবে, নির্মূল করবে, কচু কাটা করবে। খাম্বা তারেক এই লোককে আমি কখনো সাহসী মনে করতাম না। এই লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম যোগ্যতা রাখে না। একটা খাম্বাচুর, একটা বালিশচুর, একটা বিদেশ পলাতক ফেরারি টেরোরিস্ট, যে কিনা প্রতিবেশী রাষ্ট্রে জঙ্গি হামলা করার জন্য 10টা অস্ত্র ঢুকিয়েছিল, যে কিনা বিরোধী দলকে 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে নির্মূল করতে চেয়েছিল। সেই খাম্বা তার মা অসুস্থ, সে বাংলাদেশে আসতে পারে না, কিন্তু দোষ দিচ্ছে শেখ হাসিনার। খালেদা জিয়ার নামে যে মামলাটা ছিল, যে মামলার রায়ের মাধ্যমে তার জেল হয়েছিল, সেই মামলাটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ফখরুদ্দিন মইনু আহমেদের আমলে করা মামলা। সেই মামলা কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে করা মামলা না। তত্ত্বাবধায়ক এতিমের টাকা আত্মসাতের মামলা করে গেছে, সেটা রায় হয়েছে শেখ হাসিনার সময়। তখন বিচার বিভাগ স্বাধীন ছিল, পুরোপুরি স্বাধীন। হ্যাঁ, শেষ সময়ে এসে বিচার বিভাগে কিছু নিয়ন্ত্রণ, কিছু কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে বিভিন্ন সময়, কিন্তু খালেদা জিয়ার যখন রায় হয়েছে মামলাটার, এতিমের টাকা আত্মসাৎ মামলার, তখন কিন্তু বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন ছিল। 2014 সালের নির্বাচন কিন্তু রাতের ভোটের নির্বাচন না, এগুলা বইলা লাভ নাই। 18 সালকে বিতর্কিত করতে পারেন, 24কে করতে পারেন, বাট 2008 এবং 2014 সম্পূর্ণ ফ্রেশ নির্বাচন হচ্ছে। বিএনপি আসলে এটা বিএনপির ব্যর্থতা, কারণ বিএনপি জেনে গিয়েছিল জনগণের সামনে দাঁড়ানোর মতো, জনগণের সামনে গিয়ে কথা বলার মতো কোনো মুখ তাদের ছিল না। কিভাবে থাকবে? বিএনপি বাংলাদেশের মানুষের জন্য কি করেছে? চুরি বাটপারি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া। তারেক রহমান দোষ দিচ্ছে খালেদা জিয়ার আজকের পরিণতির জন্য, আজকের অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী। আরে শেখ হাসিনা কিভাবে দায়ী হয়? শেখ হাসিনা যদি খালেদা জিয়ার প্রতি সহানুভূতিশীল না হতো, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে খালেদা জিয়া যে গৃহকর্মী, তাকে কি তার সাথে থাকতে দিত জেলে? কখনোই দিত না। এইসব মিথ্যাচার করে রাজনীতি করে বাংলাদেশের মানুষের মন পাওয়া এত সহজ না। বাংলাদেশের মানুষের মন পাইতে হলে গণতন্ত্র সমুন্নত রাখতে হবে, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিতে হবে, তাদের অনুভূতি বুঝতে হবে, তাদের ভালোবাসা আবেগের জায়গা বুঝতে হবে। এছাড়া চাঁদাবাজি করে, গুন্ডামি করে, সন্ত্রাসী করে দেশে ফিরতে না পেরে রাজনীতি করবা, ইমো কল দিয়ে বাংলাদেশের রাজনীতি চলে না ভাইয়া। ভাইয়া লন্ডন থেকে বসে বাংলাদেশে দল পরিচালনা করবা, আর বাংলাদেশে জনগণ তোমাদেরকে ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসবে, তুমি লন্ডন থেকে ফ্লাইটে করে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবা। মোয়া পেয়েছ? মোয়া? ইমো ভিডিও কল দিয়া রাজনীতি চলে না। আমির খসরু চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী দিনে বিএনপির সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে এগিয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী যদি ক্ষমতায় আসে। জিয়া পরিবার বিএনপি থেকে মাইনাস হওয়ার খুব সন্নিকটে, যে কোনো সময় খাদে পড়ে যাবে অথবা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মধ্যে পড়ে বিধ্বস্ত হয়ে যাবে, এতটুকু মাথায় রাখবেন। গণমাধ্যমের অবাধ স্বাধীনতার জন্য মহাজং ইউনুসকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের মানুষের বোঝা উচিত ছিল ইউনুস একটা চিজ। ভালো থাকবেন, ধন্যবাদ।